আজকে আমি একটা পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে কিভাবে আয়তলেখের সাহায্যে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা যায় সেটাই দেখাবো। দেখো, আয়তলেখের আগেই তোমরা শিখেছো, তাই এখানে আর আয়তলেখ কীভাবে আঁকতে হয় সেই সম্পর্কে ডিটেলস আমি আর বলছি না। এখানে শুধুমাত্র যে কারণে একটা ছক দেখানো হয়েছে সেটাতে তোমরা দেখবে শ্রেণী দৈর্ঘ্যগুলো সব ক্ষেত্রে সমান নয়। এরকম অসম শ্রেণী দৈর্ঘ্যের ক্ষেত্রে কিভাবে আয়তলেখ অঙ্কন করা হয় বা সেখান থেকে কিভাবে পরিসংখ্যা বহুভুজটাকেও অঙ্কন করা যায় সেটাই আজকে শিখব। তোমাদের বইতেই দেখবে 172 পৃষ্ঠাতে 11.2, যেটা কোষে দেখি 11.2-এর 10-এর দাগের যে অঙ্কটা আছে সেখানে তোমরা দেখতেই পাবে শ্রেণী আর পরিসংখ্যা দুটোই দেওয়া আছে। শ্রেণীগুলো এমনভাবে দেওয়া আছে 75 থেকে 80, 80 থেকে 85, 85 থেকে 90, 90 থেকে 100, এইভাবে যে শ্রেণীগুলো দেওয়া আছে প্রত্যেকটাতেই যদি আমরা ভালোভাবে খেয়াল করি, প্রথম তিনটেতে শ্রেণী দৈর্ঘ্যগুলো 5, অর্থাৎ প্রথম তিনটে সমান, কিন্তু 4 নম্বর যে শ্রেণীটা দেওয়া আছে তার শ্রেণী দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 10। তার মানেই দেখা যাচ্ছে আগেরগুলোর সঙ্গে এর শ্রেণী দৈর্ঘ্যটা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এইরকম যদি আলাদা আলাদা শ্রেণী দৈর্ঘ্য বিশিষ্ট কোনো পরিসংখ্যা বিভাজন তালিকা দেয়, তার ক্ষেত্রে কিভাবে আয়তলেখ অঙ্কন করব বা কিভাবে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করব সেটাই এখানে মূল জানার বিষয়। দেখবে তার জন্য আমাদের কি করতে হবে, প্রথমেই সমস্ত তালিকাটাকে একটা সমান শ্রেণীদৈর্ঘ্য বিশিষ্ট তালিকা করে নিতে হবে। সেটারই উপায় আমি এখানে লিখেছি। দেখো, সুবিধা মতন প্রথমে সব থেকে ছোট শ্রেণীদৈর্ঘ্যের যেটা আছে, এখানে সব থেকে ছোট শ্রেণীদৈর্ঘ্য কত, 5। তাহলে সেই 5-এর সমানুপাতি হিসেবে অন্যান্য সমস্ত আয়তক্ষেত্রের উল্লম্ব দৈর্ঘ্যগুলোকে নির্ণয় করতে হবে। পাশে ব্র্যাকেটে আমি লিখেছি, দেখো, পরিসংখ্যাকে নির্ণয় করতে হবে। কারণ গ্রাফেতে যখন তোমরা আয়তলেখ অঙ্কন করেছো তখন নিশ্চয়ই দেখেছো যে পরিসংখ্যাটাকেই ওয়াই অক্ষ বরাবর স্থাপন করা হয়। ঠিক আছে, শ্রেণী দৈর্ঘ্য বা শ্রেণী সীমানা যেগুলো সেগুলোকে স্থাপন করা হয় ভুজ এক্স অক্ষ বরাবর, আর কোটি বা ওয়াই অক্ষ বরাবর স্থাপন করা হয় পরিসংখ্যাটাকে। সেই জন্যই যেহেতু ওয়াই অক্ষ উল্লম্ব অক্ষ বরাবর পরিসংখ্যাকে স্থাপন করা হচ্ছে, সেই জন্যই এখানে এই কথাটা লেখা আছে যে এটাই আয়তক্ষেত্রের উল্লম্ব দৈর্ঘ্য। তা সেই উল্লম্ব দৈর্ঘ্য বা পরিসংখ্যাটাকে ওই ক্ষুদ্রতম শ্রেণী দৈর্ঘ্যের সমানুপাতি হিসেবে কিভাবে নির্ণয় করা যাবে। দেখো, এখানে ঐকিক নিয়মের আকারে যদি আমি নির্ণয় করতে চাই তখন কিভাবে লিখব, এই যেটাতে অসম শ্রেণী দৈর্ঘ্য দেওয়া আছে আমি শুধু সেইটাকেই দেখাচ্ছি, যে এখানে শ্রেণী দৈর্ঘ্য যখন 10 তখন পরিসংখ্যাও 10। তাহলে ঐকিক নিয়মের আকারে যখন শ্রেণী দৈর্ঘ্য 5 তখন কত পরিসংখ্যা হবে, ঐকিক নিয়মের আকারে দেখা যাচ্ছে তার শ্রেণী উল্লম্ব দৈর্ঘ্যটা বা পরিসংখ্যাটাও হয়ে যাবে 5। সহজ একটা গাণিতিক ফর্মুলা আকারে যদি আমি দেখাই, দেখা যাচ্ছে আয়তক্ষেত্রের উল্লম্ব দৈর্ঘ্যটা নির্ণয় করার জন্য প্রথমে ওপরে কোনো শ্রেণীর পরিসংখ্যা বাই ওই শ্রেণীর দৈর্ঘ্য, তার সঙ্গে গুণ করতে হবে ক্ষুদ্রতম শ্রেণী দৈর্ঘ্য। অর্থাৎ এক্ষেত্রে দেখবে পরিসংখ্যাটা হচ্ছে 10, শ্রেণী দৈর্ঘ্যটাও 10, তাহলে ওপরে কোনো শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, সেই জন্য এখানে 10/10 লেখা হয়েছে। তাকে গুণ করা হচ্ছে ক্ষুদ্রতম শ্রেণী দৈর্ঘ্য, অর্থাৎ এখানের মধ্যে সব থেকে ছোট শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 5, তাই ক্ষুদ্রতম শ্রেণী দৈর্ঘ্য দিয়ে গুণ করা হলো। 10 কেটে গিয়ে আসল উল্লম্ব দৈর্ঘ্য যেটা পাওয়া যাচ্ছে বা আসল পরিসংখ্যা যেটা পাওয়া যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে 5। এইভাবে প্রত্যেকটারই আমি নির্ণয় করেছি। দেখবে মূল পরিসংখ্যাটাকে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করা হয়েছে, দিয়ে ক্ষুদ্রতম শ্রেণী দৈর্ঘ্য যেটা সেটা দিয়ে গুণ করা হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রেই আয়তক্ষেত্রে উল্লম্ব দৈর্ঘ্যকেও আলাদা আলাদাভাবে নির্ণয় করা হয়েছে। এইবার একটা জিনিস এখানে খেয়াল করে দেখবে যে 90 থেকে 100, এটা যদি একটা পরীক্ষার নম্বরের কথা যদি আমি চিন্তা করি, যে 90 থেকে 100 পর্যন্ত যে নম্বরগুলো পাওয়া গেছে একটা ক্লাসের মধ্যে, ছাত্রছাত্রীরা যা নাম্বার পেয়েছে সেখানে তার মধ্যে 90 থেকে 100-র মধ্যে নাম্বার পেয়েছে 10 জন। সেটাই ওদের প্রদত্ত তথ্যতে সেটাই দেওয়া আছে। সেটাকে যদি আমি ওই একই শ্রেণী দৈর্ঘ্য বিশিষ্ট মানে 5-5 করে যদি আমি ওইটাকে দুটো আলাদা শ্রেণীতে ভাগ করি, 90 থেকে 95 আবার 95 থেকে 100, এইরকম যদি দুটো শ্রেণীতে ভাগ করি, তাহলে কি দেখা যাবে, প্রত্যেকটা শ্রেণীতেই তো আর 10 করে ছাত্র সংখ্যা হতে পারে না। কারণ 90 থেকে 95 এই মাত্র 5 ঘরের ডিফারেন্সে নাম্বার পেয়েছে 10 জন, আবার 95 থেকে 100 এই 5 ঘরের ডিফারেন্সেও নাম্বার পেয়েছে 10 জন। তাহলে তো মোট 90 থেকে 100 এই যে 10 ঘরের ডিফারেন্স, এর মধ্যে তাহলে মোট 20 জনের নাম্বার হয়ে যাবে। কিন্তু প্রদত্ত তথ্যতে দেওয়া আছে 90 থেকে 100 পর্যন্ত মোট নাম্বার পেয়েছে মাত্র 10 জন, কিন্তু এখানে আমার হয়ে যাচ্ছে 20 জন। তাহলে এটা ভুল।
তাহলে এটাকে সঠিকভাবে মাপার জন্য আমি কি করব, এই অংশটাকেই যদি আমি 5 করি ভাগ করি, তাহলে আমার পরিসংখ্যাটাকেও দুটো ভাগে ভাগ করে দিতে হবে। সে কিভাবে ভাগটা করা হবে সেটাই এখানে নিয়মটা লেখা হয়েছে। এখানে যেহেতু 5 করে আমি ভাগ পেয়েছি, তাই আমি এখানে লিখেছি যে প্রথম 5 ঘরের জন্যও 5 জন নাম্বার পেয়েছে, পরের 5 ঘরের জন্যও 5 জন নাম্বার পেয়েছে। তাহলে মোট 90 থেকে 100 এই এতটা নাম্বারের ডিফারেন্সের মধ্যে আছে মাত্র 10 জন, যেটা আমাদের প্রদত্ত তথ্যের সঙ্গে মিলে যাচ্ছে। সেই জন্যই আমাদের এই হিসাবটা করে নিতে হবে আয়তলেখক অঙ্কন করার আগে। তাহলে এবার কীভাবে আয়তলেখ অঙ্কন করবো সেটা তোমরা আগেই যেহেতু জেনেছো, আমি আর ডিটেলস বলছি না। আমি একবারে গ্রাফ পেপারের মধ্যে আয়তলেখটাকে অঙ্কন করছি। তোমরা দেখবে আমি এখানে একটা গ্রাফ পেপার নিয়েছি। গ্রাফ পেপারের মধ্যে এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বরাবর কিভাবে প্লট করা হয় সেটাও তোমরা জানো, আমিও এখানে দেখো দেখিয়েছি। এক্স অক্ষ বরাবর কী কী জিনিসগুলো নেওয়া হয়েছে, শ্রেণী বা শ্রেণীমধ্যক। এই যে এখানে লেখা আছে দেখো, এক্স অক্ষ বরাবর নেওয়া হয়েছে শ্রেণী বা শ্রেণীমধ্যকগুলোকে। আমার ছকেতেই এখানে সাইডে আমি করেছিলাম, দেখবে যে শ্রেণীগুলো এখানে দেওয়া আছে 75 থেকে 80, তার মধ্যক হচ্ছে 77.5। এগুলো যোগ করে 2 দিয়ে ভাগ করলেই এই শ্রেণীমধ্যক পাওয়া যায়। এটা আগের অঙ্কতেই তোমরা দেখেছো। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রেই সেইভাবে শ্রেণীমধ্যকগুলোকে নির্ণয় করা হয়েছে। এবার এই শ্রেণীমধ্যকগুলোকে আমাকে স্থাপন করতে হবে ওই এক্স অক্ষ বরাবর। আর আয়তলেখ যদি আমরা অঙ্কন করি তাহলে এই শ্রেণী সীমানাগুলোকেও ওখানে স্থাপন করতে হবে। আর তার সাথে পরিসংখ্যা, কিন্তু এই পরিসংখ্যাটা আমরা আর নেবো না। আমরা এখানে আয়তক্ষেত্রে উল্লম্ব দৈর্ঘ্য, অর্থাৎ এখানে ক্যালকুলেশনের পর যে পরিসংখ্যাটা পাওয়া গেছে সেইটাকে এখানে হিসাবের মধ্যে ধরবো। তাহলে সেই জন্য এখানে আমি কিভাবে প্লট করব, দেখো 70 থেকে 75 পর্যন্ত এই যে শ্রেণীতে আয়তক্ষেত্রের উল্লম্ব দৈর্ঘ্য পাওয়া গেছে 12। তাহলে কিভাবে আমি এখানে সাইডেও ঘরগুলোকে টেনেছি, দেখবে আগের অঙ্কটাতে কিভাবে ছক কাগজে কীভাবে স্থাপন করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম। এক্স অক্ষ বরাবর এখানে প্রত্যেকটা ঘর কি 1 একক করে করে ধরা হয়েছে, ঠিক আছে। আর ওয়াই অক্ষ বরাবর প্রত্যেক দুটো ঘরের জন্য 1 একক করে ধরা হয়েছে। এখানে ওপরের দিকে লেখা আছে দেখ যে ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে 2টি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 একক, আর এক্স অক্ষর ক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্যই হচ্ছে 1 একক। তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি দুটো বাহুর দৈর্ঘ্য 1 একক হয়, তাহলে মোট এখানে 10টা বাহু আমাকে নিতে হবে, তবে 5 একক পাবো। অর্থাৎ এখান থেকে আমি 2 ঘর উঠলে তবে 1 একক পাবো, 4 ঘর উঠলে 2 একক পাবো। অর্থাৎ এখানে যে মানটা দেওয়া আছে সেই মানটা পেতে গেলে আমাকে তার দ্বিগুণ ঘর উঠতে হবে, ঠিক আছে। এইভাবে যে কটা এখানে উল্লম্ব দৈর্ঘ্য বা পরিসংখ্যা পাওয়া গেছে, যেমন 12 পরিসংখ্যা প্রথমটাতেই যেমন দেখবে 77.5, 77.5 তার বিন্দু কোণটা এটা। তা সেই 77.5 বরাবর পরিসংখ্যা পাওয়া যাচ্ছে বা আয়তক্ষেত্রের উল্লম্ব দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 12। অর্থাৎ এখানে 75 থেকে 80 যদি আমি আয়তলেখটার জন্যই দেখি, 75 থেকে 80 এই ডিফারেন্সের মধ্যে আমার পরিসংখ্যা হয়ে যাচ্ছে 12। অর্থাৎ এই যে এখানে আমি 12 লিখেছি, সেই এইখান থেকে এই বিন্দু পর্যন্ত আমার পরিসংখ্যা হয়ে যাচ্ছে 12। এরপরে দেখো 80 থেকে 85 এই পর্যন্ত কত পরিসংখ্যা হবে, ছকের মধ্যেই তোমরা দেখতে পাবে 18। তাহলে এখান থেকে এই যে 80 থেকে 85, তাহলে এই পর্যন্ত আমাকে নিতে গেলে এই যে 18 আমি এখানে পয়েন্ট করে রেখেছি, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত হয়ে যাচ্ছে 18। তারপরে হচ্ছে 85 থেকে 90 সেখান পর্যন্ত হবে 22। তাহলে 85 থেকে 90 সেখানেও আমি এখানে 22-এর পয়েন্ট করে রেখেছি সাইডে। সেই 22 বরাবর যেতে হবে একদম 85 থেকে 90 পর্যন্ত। আবার 90 থেকে 95 পর্যন্ত যাব কততে, দেখো 90 থেকে 95 বলে এখানে কিছু নেই, একবারে 90 থেকে 100 পর্যন্ত। তাহলে 90 থেকে 100 পর্যন্ত একবারে আমি কত লিখবো, আয়তক্ষেত্রের উল্লম্ব দৈর্ঘ্যটা হবে 5। তাহলে 90-এর সোজাসুজি এখানেও 5-এ দাগ দেবো, 100-র সোজাসুজি এখানেও আমি 5 ঘরের বরাবর দাগ দেবো, ঠিক আছে। তারপরে আছে 100 থেকে 105, তার জন্য আমাকে আয়তক্ষেত্রের উল্লম্ব দৈর্ঘ্য নিতে হবে 8 ঘর। তাহলে 100 থেকে 105 পর্যন্ত আমাকে এই যে 8 এখানে সাইডে করা আছে, তাহলে এই বরাবর 100-তেও একটা পয়েন্ট করব, আবার 105-এতেও একটা পয়েন্ট করব। এই যে 100 বরাবর সোজা উঠে, আবার 105 বরাবর সোজা উঠে 8 ঘর।
এবার কি করতে হবে, প্রত্যেকটা পয়েন্টকে আমাকে স্কেল দিয়ে একদম নিচে পর্যন্ত x অক্ষ পর্যন্ত যোগ করে দিতে হবে, তাহলেই আমি একটা করে আয়তলেখ পেয়ে যাব। এই যে এখান থেকে 75 থেকে এটাকেও সোজা টেনে দেবো, 80 থেকে এটাকেও সোজা টেনে দিতে হবে, এই যে তারপরে এইগুলোকে সব টেনে দিতে হবে। এইভাবে আয়তলেখ অঙ্কন তোমরা এর আগের অঙ্কতেই শিখেছো, আগের এরকম ভিডিও দেখেছো কিভাবে আয়তলেখ অঙ্কন করা যায়, সেটাই আমি এখানে করেছি। পরপর এইভাবে এগুলোকে সরল রেখা দিয়ে যুক্ত করে দিতে হবে। এ হয়ে গেল আয়তলেখ। ঠিক আছে, তাহলে এটা তোমরা এর আগেই শিখেছো, তাই এটা আর আলাদাভাবে আমি অন্য কিছু বলছি না। এবার এখান থেকে কিভাবে পরিসংখ্যা বহুভুজ আঁকবো, তার জন্য দেখবে প্রত্যেকটা শ্রেণীতেই আমি শ্রেণী মধ্যকগুলোকেও নির্ণয় করে রেখেছি, প্রত্যেকটা শ্রেণীতেই শ্রেণী মধ্যকগুলোকে নির্ণয় করা হয়েছে। তাহলে এখানে গ্রাফ থেকেই সেটা বোঝা সহজ, 75 আর 80 এদের একদম মধ্যবিন্দু হচ্ছে 77.5, ঠিক তার উপর বরাবর প্রত্যেকটা গ্রাফেতেই আমি একটা করে মধ্যবিন্দু বরাবর স্থানাঙ্ক বিন্দু যেমনভাবে আগের অঙ্কটাতে নেওয়া হয়েছিল এখানেও সেইভাবে বসিয়ে দেবো। এখানে আর পরিসংখ্যা আলাদাভাবে গুণে লেখার দরকার নেই, যেহেতু আয়তলেখ নির্ণয় করার সময়ই আমি পরিসংখ্যাটাকে পেয়ে গেছি, সেই জন্য এক্ষেত্রে আলাদাভাবে লেখার দরকার নেই। সরি, এটা একটু ভুল হয়ে গেল, এখানে 92.5-এতে কোনো পয়েন্ট হবে না, দেখবে ওখানে শ্রেণী মধ্যকটা একবারে 95, কাজেই 90 থেকে 100 একদম মধ্যবিন্দু হচ্ছে 95, সেই 95-এতেই আমি 5 ঘর পর্যন্ত স্থানাঙ্ক বিন্দুটাকে নেব, আর একটা নেব 102.5-এতে 8 ঘর পর্যন্ত। এইভাবে প্রত্যেকটা বিন্দু পাওয়া গেল। আর কি করতে হবে পরিসংখ্যা বহুভুজের ক্ষেত্রে, ঠিক আগেতে যতটা পর্যন্ত দেওয়া আছে 75 থেকে 80, তার ঠিক আগে সমান শ্রেণী দৈর্ঘ্য বিশিষ্ট আর একটা ঘর নেব যার পরিসংখ্যা হয়ে যাবে 0, তার জন্য তার মধ্যবিন্দু হয়ে যাচ্ছে 72.5, 70 থেকে 75 নেওয়া হয়েছে, ঠিক তারপরেও একই রকমভাবে 105 থেকে 110 পর্যন্ত আর একটা শ্রেণী নেব, তারও পরিসংখ্যা হয়ে যাবে 0, তাদের মধ্যবিন্দু হচ্ছে 107.5। এই মধ্যবিন্দুগুলোকেও এবার আমি যদি পরপর যোগ করে দিই স্কেল দিয়ে, তাহলেই একটা পরিসংখ্যা বহুভুজ পাওয়া যাবে। এইভাবে প্রথমে এইগুলো যোগ করলাম, তারপরে এটা যোগ করলাম, তারপরে এইটা যোগ করলাম, তারপরে এইটার সঙ্গে এটা যোগ করব, তারপরে এই দুটো যোগ করব, একদম শেষে এখান থেকে 107.5-এতে যে পয়েন্টটা করেছি সেইটাকে যোগ করে দেবো, ব্যাস। এরপরে কি করতে হবে, আগেরটাতেই আমরা দেখেছি একটা করে নাম দিতে হবে, এ বি সি ডি, এখানে হয়ে গেল ই, এখানে হয়ে যাচ্ছে এফ, এখানে হয়ে গেল জি, এইভাবে একটা করে নাম দিয়ে দিলাম, তাহলেই একটা আয়তলেখের সাহায্যে একটা পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। এবার এই অঙ্কটা থেকেই যদি আয়তলেখ না অঙ্কন করে শুধু পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে দেয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ছকটা এইভাবেই করতে হবে, এইভাবেই করে এখানে আয়তক্ষেত্রের উল্লম্ব দৈর্ঘ্য এই অংশটা না লিখে এখানেও দেখতে হবে যে এই কথাটা লিখতে হবে যে ক্ষুদ্রতম শ্রেণীদৈর্ঘ্যের সমানুপাতী পরিসংখ্যা, ক্ষুদ্রতম শ্রেণীদৈর্ঘ্যের সমানুপাতী পরিসংখ্যা, এখানে এই ধরনের একটা কথা লিখে তখন এইগুলি হয়ে যাবে ওই ছক কাগজের পরিসংখ্যা। তাহলে এই শ্রেণীমধ্যক, তার সাথে এই পরিসংখ্যাগুলোকে ধরে একটা করে স্থানাঙ্ক বিন্দু করতে হবে, সেই অনুযায়ী তখন এই একই রকম পরিসংখ্যা বহুভুজ আমরা পাবো। ঠিক আছে, তখন আর আয়তলেখ আঁকার দরকার হবে না। তাহলে এই অঙ্কটা থেকে আমরা কি শিখলাম, অসম শ্রেণীদৈর্ঘ্য বিশিষ্ট কোনো পরিসংখ্যা বিভাজন ছক যদি দেয়, তার থেকে কিভাবে আয়তলেখ অঙ্কন করা যায় বা কিভাবে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা যায় সেটা শেখা গেল।
এইভাবে দেখবে, কষে দেখি 11.2-তে অনেক অঙ্ক দেওয়া আছে, তোমরা নিজে নিজে করার চেষ্টা করবে। আর যেগুলো করা যাবে না সেগুলো আবার আমাকে বলবে, এখানে আমি করে দেবো। আজকে এই পর্যন্তই।